সেটা হচ্ছে পার্টনারশিপের অ্যাডমিশন চ্যাপ্টার, এবং এই অ্যাডমিশন চ্যাপ্টারে আজকে তোমাদের হচ্ছে দ্বিতীয় নাম্বার ক্লাস। তোমরা জানো সবাই এই দ্বিতীয় নাম্বার ক্লাসে আজকে গত ক্লাসে তোমাদের নিয়মাবলীগুলো দেওয়া হয়েছিল, এবং আজকের এই ক্লাসটাতে আমরা তোমাদেরকে কিছু অঙ্ক করাবো। একটা অঙ্ক করানোর চেষ্টা করব প্রথম ক্লাস ধারাবাহিকভাবে। দেখো এখানে বলেছে এক্সারসাইজ নাম্বার যেটা 47 মিলেনিয়াম পাবলিকেশনস বইয়ের অঙ্ক, 47 নাম্বার অঙ্ক। তোমাদের পেজ নাম্বার হচ্ছে কত এটা জানো? পেজ নাম্বার হচ্ছে 832 পেজ। দেখো 832 পেজ। এখানে বলছে দ্য ফলোইং ইজ দ্য ব্যালেন্স শিট অফ রনি অ্যান্ড সনি। নিচের উদ্ধৃত পত্রটা দেয়া আছে, ব্যালেন্স শিটটা হচ্ছে রনি এবং সনির। শেয়ারিং প্রফিট ইন 2:1, তারা লাভ লোকসান বন্টন করে 2:1 অনুপাতে। ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট 13th June 2013। তাহলে এটা রনি এবং সনির ব্যালেন্স শিট দেয়া আছে। দেখো গুডউইল দেয়া আছে 20,000 টাকা। তারপরে এখানে বলছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 60,000, ফার্নিচার দেয়া আছে 20,000, স্টক দেয়া আছে 60,000, অ্যাকাউন্ট রিসিভেবল বিবিধ দেনাদার 60,000 থেকে লেস প্রভিশন সঞ্চিতি বাদ দিতে হবে 3600, বাদ দিলে আসলো 56,400। ইনকাম স্টেটমেন্ট, শোনো এই যে ইনকাম স্টেটমেন্ট বলা আছে এইটা দেখো অ্যাসেট পাশে আছে। যদি কখনো ইনকাম স্টেটমেন্টটা অ্যাসেট পাশে থাকে তাহলে বুঝবা এটা লস। এটাকে কি বলতে পারো তুমি? নেট লস মনে করবা, অথবা এখানে আরেকটা বিষয় আসতে পারে প্রফিট অ্যান্ড লস এর নেট লস। আর এই ইনকাম স্টেটমেন্টটা যদি এই দায় পাশে থাকতো তাহলে মনে করতে হতো এটা তোমাদের লাভ, কারণ লাভ তো কিন্তু ক্যাপিটাল পাশে বা দায় পাশেই বসে। এরপরে ক্যাশ এখানে 5,600, এগুলো যোগ করে তার 2,40,000। দায় পাশে দেখো ওদের দুইজনের, রনির ক্যাপিটাল হচ্ছে 1,30,000, সনির ক্যাপিটাল 70,000, এবং অ্যাকাউন্টস পেয়েবল বা বিবিধ পাওনাদার 40,000। এটা যোগ করলে 2,40,000 টাকা আছে। এরা বর্তমানে দুইজন অংশীদার। এখানে কে আছে বলতো? রনি অ্যান্ড সনি। এখন আমরা এখানে যেটা করব দেখো সেটা বলছে কি, টনি ইজ অ্যাডমিটেড ফ্রম 1/7/2013। কে আসছে বলতো? টনি। কবে আসবে? 1/7/2013 তারিখে আসবে। এই টনি নামক একজন অংশীদার, নতুন একজন অংশীদার আসবে এবং সে অ্যাডমিট করবে, মানে আগমন করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নতুন একজন অংশীদার আসছে। তাহলে এই যদি কখনো কোনো চলমান অংশীদারি কারবারে নতুন কোনো অংশীদারের আগমন ঘটে তাহলে তোমরা বুঝে নিবা যে এটা অ্যাডমিশনের অঙ্ক, অর্থাৎ আগমনের অঙ্ক অংশীদারদের। কারণ আমাদের এইখানে অঙ্ক আছে, অ্যাডমিশন আছে, রিটায়ারমেন্ট আছে, অবসর গ্রহণ এবং ডিসলিউশন আছে। তাহলে আমাদের যখন কোনো অংশীদার আসবে তখন আমরা সেটা দেখে বুঝে নিব এটা অ্যাডমিশনের অঙ্ক। আচ্ছা, তাহলে সে যে আসবে 1/7/2013 তারিখে আসবে, এটা 30শে জুন তারিখে আছে। তারপরের দিন 1/7/2013 তারিখে আসবে এখানে টনি। টনি হচ্ছে এখানে নতুন অংশীদার বা নিউ পার্টনার্স। এখানে সে আসবে, আসার পরে দেখো সে 1/5 শেয়ার পাবে, মানে ওই প্রতিষ্ঠানের যে লাভ বা লস হবে সেই লাভ বা লসের মোট 5/1 শেয়ার কে পাবে বলতো? টনি পাবে। আচ্ছা, ইন দ্য ফিউচার প্রফিট অফ দ্য ফলোইং টার্মস, ভবিষ্যতে নিচের মুনাফার জন্য। এখন টনি কি করবে? টনি ব্রিংস টাকা 50,000 অ্যাজ হিজ ক্যাপিটাল। টনি 50,000 টাকা মূলধন হিসাবে নিয়ে আসবে। ভালো। তারপরে বলছে ফিক্সড অ্যাসেট আর টু বি অ্যাপ্রিসিয়েটেড। এই অ্যাপ্রিসিয়েট মানে হলো বৃদ্ধি, অ্যাপ্রিসিয়েট মানে বৃদ্ধি, আর ডিপ্রিসিয়েট মানে অবচয়। স্থায়ী সম্পত্তির বৃদ্ধি হবে 10% অ্যাবভ দ্য বুক ভ্যালু, বহিমূল্যের উপরে। এর তাহলে এখানে স্থায়ী সম্পত্তি গুডউইল, ল্যান্ড, ফার্নিচার, এই যে তিনটা স্থায়ী সম্পত্তি আছে, এই তিনটা স্থায়ী সম্পত্তির বৃদ্ধির জাবেদা দিতে হবে। আমি বলেছিলাম না যে সম্পত্তি হ্রাস বৃদ্ধি পেলে তার জাবেদা দিতে হয়, এটার একটা জাবেদা আছে। প্রভিশন ফর ব্যাড ডেট ইজ টু বি মেইনটেইন 5%। এই যে এখানে অ্যাকাউন্ট রিসিভেবল বলা আছে 60,000, এই 60,000-এর 5% পর্যন্ত প্রভিশন ফর ব্যাড ডেটস কি করতে হবে? রাখতে হবে। আচ্ছা, এখন বলছে রিকোয়ারমেন্ট, করণীয়। 1 নম্বরে বলেছে কি জার্নাল এন্ট্রি, জাবেদা দাও। তারপরে 2 নাম্বার জার্নাল এন্ট্রি, তারপরে বলেছে কি নেসেসারি অ্যাকাউন্ট, মানে প্রয়োজনীয় হিসাব করো, অর্থাৎ এখানে প্রয়োজনীয় খতিয়ান তোমাকে করতে বলেছে। তারপরে বলেছে কি ব্যালেন্স শিট আফটার টনিস অ্যাডমিশন, টনি আসার পরে একটা ব্যালেন্স শিট তৈরি করো। তাহলে দেখো আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে এইখানে তো সম্পত্তির হ্রাস বা বৃদ্ধি ঘটবে। হ্রাস বৃদ্ধি ঘটার পর আমরা যখন নেসেসারি অ্যাকাউন্টে গিয়ে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করব, পুনর্মূল্যায়ন হিসাব,
ওইখানে আমাদের একটা লাভ বা লস হবে, ওই লাভ বা লসটা পুরাতন অংশীদারদের মধ্যে বন্টনও কিন্তু হয়ে যাবে, তাই তো, সেটা বন্টনও করে দিব। তাহলে সর্বপ্রথমে আমাদের এখানে করতে বলছে কি, জার্নাল এন্ট্রি বা জাবেদা দাখিলা। তো ঠিক আছে, আমরা রিকোয়ার্ড নাম্বার 1 লিখে আমরা জাবেদা দাখিলা করে ফেলবো। জাবেদার শখ করো। আচ্ছা, এখানে জাবেদার শখ করতে হবে তোমাদের। আমি আরেকটা পেজ নেই, তাহলে তোমাদের বুঝাইতে গিয়ে আমার সুবিধা হবে। এই যে আরেকটা পেজ নিয়ে নিলাম। তোমরা এখানে জাবেদা করবা। জাবেদার শখ করে ফেলেছো? জি স্যার। রিকোয়ার্ড নাম্বার এ লেখো। এ লিখে জাবেদার শখ দাও। এখানে অংশীদার কয়জন হলো বলো তো? 2 জন ছিল। প্রথম অংশীদার কে ছিল? রনি। আরেকজন কে ছিল? তোমার হচ্ছে সনি। আর নতুন আসছে কে? টনি। তাহলে রনি, সনি, টনি। রিকোয়ার্ড নাম্বার এ, রনি, সনি, টনি। তারপরে লেখো জার্নাল এন্ট্রিজ। জার্নাল এন্ট্রিজ। এটা তোমাদের এখানে দিয়ে দেওয়া হলো। একটু পেজের প্রবলেম হচ্ছে, ঠিকঠাক করে নিই। আচ্ছা, জার্নাল এন্ট্রি করার পরে তোমরা এইভাবে জাবেদার শখ করে ফেলো। ডেট পার্টিকুলার্স এগুলো সবকিছু লিখে ফেলো। এখানে আরেকটা দিতে হবে। ডেট পার্টিকুলার্স পিআর ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখন আমরা একটা একটা করে পড়বো আর জাবেদা দিব। যে অংশীদার কবে আসছে বলো তো? এখানে অংশীদার কোন তারিখে আসছে আমরা দেখি। 1/7/2013 তারিখে অংশীদারটা আসছে। তাহলে এখানে লেখো 2013 জুলাই 1। আচ্ছা, অংশীদার যখন আসবে তখন আমরা একভাবে কাজ করব। এখানে দেখো, টনি ব্রিংস টাকা 50,000 অ্যাজ হিজ ক্যাপিটাল। টনি 50,000 টাকা মূলধন হিসাবে নিয়ে আসছে। এখন টনি যে 50,000 টাকা নিয়ে আসছে, কোনো অংশীদার যদি আগমনের সময় কোনো কিছু নিয়ে আসে, তাহলে সেটার সময় কি জাবেদা হয় দেখো, তোমাদের একদম লাস্টে লিখে দেয়া আছে যে কোনো অংশীদার আগমনের সময় কিছু আনয়ন করলে। এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কি মনিটরে? হ্যালো, জি স্যার। দেখো তো, এই যে নতুন অংশীদার আগমনের সময় নতুন অংশীদার মূলধন বাবদ কিছু আনলে, নগদ আনলে ক্যাশ ডেবিট, আর নিউ পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। আমাদের নগদ আনছে সেই, তাহলে ক্যাশ ডেবিট হবে, আর টনিস ক্যাপিটালটা ক্রেডিট হবে এখানে। ক্রেডিট হবে, হ্যাঁ। তাহলে ক্যাশ ডেবিট, টনিস ক্যাপিটাল ক্রেডিট।
টনিস ক্যাপিটাল ক্রেডিট। কয় টাকা বলো তো আনছে টনি? 50,000 টাকা নিয়ে আসছে। তাহলে 50,000 টাকা দিয়ে দিলাম। নতুন অংশীদার আনলে এই জাবেদা দিতে হয়। এটার ব্যাখ্যা লিখব, ক্যাশ ইনভেস্টেড বাই টনি অ্যাজ হিজ ক্যাপিটাল। ক্যাশ ইনভেস্টেড বাই টনি অ্যাজ হিজ ক্যাপিটাল। এটা গেল, লেখা হয়ে গেছে এটা আশা করি। জি স্যার। এর পরবর্তীতে দেখো তোমাদের আবার কি বলেছে এখানে, ফিক্সড অ্যাসেট আর টু বি অ্যাপ্রিচিয়েটেড, স্থায়ী সম্পত্তিগুলো বাড়বে 10% অফ দা বুক ভ্যালু, বুক ভ্যালুর উপরে। তাহলে স্থায়ী সম্পত্তির যদি বৃদ্ধি হয় তাহলে কি জাবেদা হবে? তোমাদের দেখো প্রথম জাবেদায় লিখে দেয়া আছে স্থায়ী সম্পত্তির বৃদ্ধি পেলে। দেখো আমি লিখে দিয়েছি সম্পত্তি বৃদ্ধি পেলে, এই যে 1 নম্বরে, এই যে এখানে একে বলেছি সম্পত্তি বৃদ্ধি পেলে জাবেদা কি লিখেছি দেখো তো, অ্যাসেট ডেবিট আর রিভ্যালুয়েশন ক্রেডিট। এই যে অ্যাসেট বলতে যে সকল সম্পত্তি বৃদ্ধি পাইছে সেই সবগুলোকেই বসবে। এখানে গুডউইল, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এন্ড ফার্নিচার এগুলো সব বাড়ছে, তাহলে এগুলো সব ডেবিট লিখবো আমরা। ঠিক আছে, গুডউইল ডেবিট, গুডউইল ছিল কত টাকা? 20,000, এটার বাড়ছে কত পার্সেন্ট? 10%। তাহলে এই যে 20,000-এর যদি আমরা 10% করি তাহলে 2% আসবে। তারপরে ওখানে আছে হলো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে 60,000, 60,000-এর 10% যদি করি তাহলে হবে 6,000। এরপরে দেখো আমাদের আছে ফার্নিচার আছে 20,000, তাহলে ফার্নিচারের 6% করি। ফার্নিচার কত দেখলাম? 20,000, তার হলো 10% মানে 2,000 টাকা। এগুলোকে করলে রিভ্যালুয়েশন ক্রেডিট, রিভ্যালুয়েশন ক্রেডিট 6 × 4 = 10,000 টাকা এখানে আমরা দিয়ে দিলাম। তাহলে এখানে কি করলাম আমরা? ইনক্রিজ ভ্যালু অফ অ্যাসেট, তাই না? টু রেকর্ড ইনক্রিজ ভ্যালু অফ অ্যাসেট, টু রেকর্ড ইনক্রিজ ভ্যালু অফ অ্যাসেটস, অ্যাসেটের বৃদ্ধিপ্রাপ্ত মূল্যকে লিপিবদ্ধ করা হলো। এবার এটা লেখা হয়ে গেছে তোমাদের, আশা করি হয়ে গেছে। জি স্যার। এরপরে দেখো কি বলেছে এখানে, তাহলে এ গেল, বি গেল, সিতে বলছে প্রভিশন ফর ব্যাড ডেটস টু বি মেইনটেইন 5,000, অনাদায়ী সঞ্চিতি রাখতে হবে 5% পর্যন্ত। আর তার আগে দেখো আমার অনাদায়ী সঞ্চিতি আছে কত? 3600 টাকা। একটু খেয়াল করো, 3600 টাকা পর্যন্ত আছে। তাহলে আমি যদি 60,000-এর উপরে 5% কাটি তাহলে এখানে কিন্তু হবে হলো 3,000 টাকা। মানে অনাদায়ী দেনা সঞ্চিতি 36,000 আছে, তাহলে আমাকে রাখতে বলছে 3,000 পর্যন্ত। তার মানে কি এই 600 টাকা অনাদায়ী সঞ্চিতি কি হচ্ছে আমাদের এখানে কমে যাচ্ছে না বলো? অনাদায়ী সঞ্চিতি কমে যাচ্ছে। তাহলে এই হ্যাঁ স্যার বুঝলাম না এটা। অনাদায়ী সঞ্চিতি কত আছে বলো তো? 3600, প্রভিশন ফর ব্যাড ডেটস, প্রভিশন। আর এখানে বলেছে প্রভিশন টু বি মেইনটেইন 5%, সঞ্চিতি রাখতে হবে 5% পর্যন্ত। তা আমাদের তো প্রভিশন বা সঞ্চিতি কাটতে হয় দেনাদারের উপরে, অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল 60,000 টাকার উপরে 5% কাটলে আমাদের সঞ্চিতি কিন্তু 3,000 টাকা পর্যন্ত রাখা লাগবে। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমার রাখা আছে 3600 পর্যন্ত, তাহলে 600 টাকা বেশি আছে না? তাহলে এই 600 টাকার সঞ্চিতিকে কমায় দিতে হবে। তাহলে 600 টাকার সঞ্চিতি কমায় দিতে হবে, অর্থাৎ আমার অ্যাকাউন্ট রিসিভেবলটা আবার বেড়ে যাবে, অর্থাৎ এটাও এক ধরনের সম্পত্তির বৃদ্ধি পাবে, এইরকমটাই। তাহলে এই যে অ্যাকাউন্ট প্রভিশনটা কমে গেল, তাহলে এই যে প্রভিশনটা যখন কমে যাচ্ছে তখন অ্যাকাউন্ট রিসিভেবল বেড়ে যাচ্ছে, তাহলে এটারও একটা জাবেদা দিতে হবে আমাদের। এটা কি জাবেদা হবে? ওই সম্পত্তি বৃদ্ধির জাবেদা দিলেই আমাদের হয়ে যাবে। তবে এখানে আমার প্রভিশন যেহেতু কমে যাচ্ছে, হ্যাঁ, তো এই কারণে প্রভিশন ফর ব্যাড ডেটস ডেবিট হবে, প্রভিশন ফর ব্যাড ডেটস ডেবিট এবং রিভ্যালুয়েশন ক্রেডিট।
টাকাটা আসবে এইভাবে, এই যে 3600 মাইনাস 60,000-এর 5%। এটা যদি করি তাহলে এখানে হবে 3600 মাইনাস 3000 পর্যন্ত রাখা যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার 600 টাকা এখানে কমে গেল, 600 টাকা। To record provision for bad debts. To record provision for bad debts. এটা হয়ে গেছে তোমাদের, না? স্যার লাস্ট অংশ বাকি আছে। আচ্ছা, দেখো এরপর আমরা যেটা করব, হয়ে গেছে? হয়ে গেছে। এখন দেখো আমাদের এইখানে এ বি সি হয়ে গেছে। তাহলে এইখানে কি বাদ আছে? এই যে ইনকাম স্টেটমেন্ট, আয় বিবরণী, বা এটা অ্যাসেট পাশে আছে তাই নিট লস, তাই না? তাহলে এই যে নিট ক্ষতি বা এটাকে বন্টন করতে হবে না আমাদের? আমার কিন্তু এখানে লেখা আছে, দেখো যে এই যে রিজার্ভ বন্টন, এই যে নিট মুনাফা বন্টনের জন্য 7 নম্বরে দেখো লিখেছি নিট ক্ষতি বন্টনের জন্য ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ডেবিট আর ইনকাম স্টেটমেন্ট অবলিক প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে এখানে আমরা লিখবো তো যে ওল্ড পার্টনার্স বলতে ওই যে টনি আর কে দুইজন আছে, প্রথম দুইজন, ওদের ক্যাপিটাল ডেবিট করব এবং ইনকাম স্টেটমেন্টকে ক্রেডিট করে দিব। আচ্ছা, তাহলে কে কে আছে এখানে? হচ্ছে রনি আর সনি, এদের ক্যাপিটাল ডেবিট হবে। রনিস ক্যাপিটাল ডেবিট, রনিস ক্যাপিটাল ডেবিট, সনিস ক্যাপিটাল ডেবিট, আর ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। মোট কত টাকা আছে এখানে বলো তো? হচ্ছে 18,000, তাই না? আর ওদের ওল্ড রেশিও দেখো এই যে 2:1। ইনকাম স্টেটমেন্টে 18,000 বসালাম, ওদের রেশিওটা যদি 2:1 হয় তাহলে এখানে 18,000 ইন্টু ওল্ড রেশিও অনুপাতে বন্টন হয়, এটা 2 ডিভাইডেড অনুপাত দুইটার যোগফল 3 হবে। তারপরে 18,000 গণন 1 হবে ভাগ 3। এটা বুঝছো কিনা জানি না। এটা হলো 12,000 আর এটা হলো 6,000। এটা কিন্তু ওল্ড রেশিওতেই বন্টন হয়, বুঝছো? এখানে একটু বাদ পড়ে গেছে লিখতে। এটা হবে ওল্ড রেশিও, এটা ওল্ড রেশিওতে বন্টন। এই যে নিট মুনাফা যেটা, এটাও ওল্ড রেশিওতে বন্টন, বুঝতে পারছো তো? এরপরে এই যে রিজার্ভ যেটা বন্টন, এটা এগুলা তো লিখেছি, এই যে ওল্ড রেশিও তো লিখে দিয়েছি এখানে, এই যে ওল্ড রেশিও, তাই না? আচ্ছা, তাহলে এটা ওল্ড রেশিওতে বন্টন হয়। তাহলে এই যে এখানে আমরা দিলাম, লসটাকে বন্টন করে দিলাম। এখন লিখবো এখানে নিট লস ট্রান্সফার টু old partners capital, old partners capital in old ratio। নিট ক্ষতি বন্টন করা হলো পুরাতন অংশীদারদের মধ্যে পুরাতন অনুপাতে। এরপরে আমরা আবার দেখি তো এখানে আর বন্টন করার মতো কিছু নাই, এই পাশেও আর কোনো কিছু নাই, রিজার্ভ টিজার্ভ কোনো কিছুই নাই। এখানে যে কয়টা জাবেদা ছিল হয়ে গেল। এখন বলছে নেসেসারি অ্যাকাউন্ট করো, প্রয়োজনীয় খতিয়ান করতে বলছে আমাদের, তাই তো? তবে আমরা খতিয়ান করব, প্রয়োজনীয় খতিয়ানই করব, কিন্তু এখানে কথা হলো যে আমাদের উপরে একটা জাবেদা আসবে, আমাদের একটা জাবেদা হবে, বুঝতে পেরেছো? ঠিক ততটুকু জায়গা ফাঁকা রাখতে হবে। উপরে এরকম একটা জাবেদা হবে, সেইটুকু জায়গা ফাঁকা রেখে আমাদের কি করতে হবে? করণীয় রিকোয়ার্ড নাম্বার বি করতে হবে।
রিকোয়ার্ড নাম্বার বি করতে হবে। এখন আমাদের রিকোয়ার্ড নাম্বার বি তে শুধু বলেছে যে রিকোয়ার্ড জার্নাল, প্রয়োজনীয় কি রিকোয়ার্ড, কি বলেছে, কি রিকোয়ার্ড নেসেসারি অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট। হ্যাঁ, তাহলে আমাদেরকে এখানে যে রিকোয়ার্ড অ্যাকাউন্ট করতে বলেছে বা প্রয়োজনীয় হিসাবগুলো করতে বলেছে, আমরা কিন্তু এই প্রয়োজনীয় হিসাব বলতে আমাদের খতিয়ানগুলোকে বুঝি। আমি তোমাদের দেখো সেদিন লিখে দিয়েছি অঙ্কে যা কিছু চাইতে পারে, তো হিসাবগুলোর মধ্যে কি কি চাইতে পারে সেটা একটু আমরা দেখি আগে। এখানে কিন্তু সুনাম সম্পর্কে কিছুই বলেনি। এই যে দেখো করণীয় এখানে লিখে দিয়েছিলাম না আমি, করণীয় দিছে। লাস্টে জার্নাল আমাদের জাবেদা চাইছে, আমরা জাবেদা করছি। এরপরে এই অ্যাকাউন্ট বলতে এই যে এই তিনটা অ্যাকাউন্টকে বোঝাচ্ছে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট মানে পুনঃমূল্যায়ন হিসাব, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট পার্টনার্সদের মূলধন হিসাব, আর একটা হচ্ছে কি ক্যাশ অ্যাকাউন্ট। তার মানে আমাদের এই তিনটা খতিয়ান আগে করে নিতে হবে, তারপরে এখানে ব্যালেন্স শিট করতে হবে। তো ঠিক আছে, তাহলে প্রথমে আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করব। তবে উপরে যাতে একটা জাবেদা দিতে পারি ঠিক ততটুকু জায়গা আমরা কি রাখবো, ফাঁকা রাখবো। ফাঁকা রেখে আমরা এই কাজটা করব। সেটা কি এক পেজে করতে হবে? না, খতিয়ান তোমার যে কয় পেজে যত দূর চলে যায় যাক। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট একটার জন্য অল্পই জায়গা লাগবে, একটা খতিয়ানে তোমার খুবই অল্প লাগবে, বেশি না। মানে এক পেজের 4 ভাগের 1 ভাগ লাগবে এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট মানে পুনঃমূল্যায়ন হিসাব। ওই যে সম্পত্তির কিছু হ্রাস আর বৃদ্ধি ঘটছে না, ওই হ্রাস দিছে। বৃদ্ধি ঘটার ফলে সম্পত্তির পুনঃমূল্যায়ন জনিত যে লাভ অথবা ক্ষতি হয়েছে, সেই লাভ অথবা ক্ষতিটাকে বন্টন করতে হবে। তার জন্যই এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে হবে। এখানে লিখবো ডেবিট, তারপরে লিখবো ক্রেডিট। এখানে অ্যাকাউন্ট টাইটেলস বা পার্টিকুলার যাই লিখি আমরা, টাকা, সরি এটা পার্টিকুলার, আমরা কিন্তু ওই জাবেদা থেকে কি করব বলতো, খতিয়ান করব। দেখো এখানে একটু খেয়াল করো, আগে একটু দেখে নাও। জাবেদায় দেখো রিভ্যালুয়েশন যেখানে আছে আমরা ঠিক সেখানে যাব। দেখো প্রথম জাবেদায় বলা আছে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, এটা তো ওখানে আসছে না আমাদের। তারপরের জাবেদা এই যে রিভ্যালুয়েশন ক্রেডিট লেখা আছে, তার বিপরীতে দেখো গুডউইল 2000, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ফার্নিচার। তাহলে রিভ্যালুয়েশন ক্রেডিট লেখা আছে, আমরা খতিয়ানের ক্রেডিট পাশে যাব, গিয়ে অপর হিসাবগুলোর নাম লিখে দিব, তাই না? কি লিখবো, গুডউইল, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আর ফার্নিচার 2000, 6000 এবং 2000। ঠিক আছে। যেহেতু রিভ্যালুয়েশন ক্রেডিট আছে খতিয়ানের, তাই ক্রেডিট পাশে গিয়ে আমরা এখানে লিখবো প্রথমে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2000। তারপরে কি বলা আছে বলতো, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর পর বলো, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর পরে কি আছে? সরি, প্রথমে গুডউইল ছিল দেখো, তাই না? দিশাই গুডউইল তো। গুডউইল 2000, তারপরেরটা ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, গুডউইল 2000, তারপরে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। এটা কত টাকা আছে দেখো তো, ল্যান্ড অ্যান্ড বিল্ডিংটা 6000। 6000 টাকা। তারপরেরটাতে দেখো আছে ফার্নিচার 2000, তাই আছে না জাবেদায়? জি স্যার। ফার্নিচার 2000। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওই জাবেদাতেই দেখব উপরে আর কোথায় রিভ্যালুয়েশন লেখা আছে। এই দেখো আরেকটা জাবেদা পরেরটা, এই যে প্রভিশন ফর ব্যাড ডেটস ডেবিট আছে আর রিভ্যালুয়েশন ক্রেডিট 600 টাকা। তাহলে অপর হিসাবের নাম লিখবো প্রভিশন ফর ব্যাড ডেটস, লিখে ওই ক্রেডিট পাশেই লিখতে হবে প্রভিশন ফর ব্যাড ডেটস, প্রভিশন ফর ব্যাড ডেটস 600 টাকা দিলাম।
আর কি কোথাও আছে আমাদের রিভ্যালুয়েশন? নাই, জাবেদার কোথাও আর রিভ্যালুয়েশন নাই। এই পাশেরটা যোগ করে নামাই এখানে, কত এটা হবে? 10,000 কত টাকা বলো তো? 600। এখানেও 10,600 আনো এই টাকাটা। এই যে এখানে আছে যেটা, এই 10,600 থেকে আমাদের এই পাশের গুলো বাদ দেয়া লাগতো, বাদ দেওয়ার দেখো কিছুই নাই, তার মানে আমার এখানে পুনঃমূল্যায়ন জনিত লাভ 10,600ই থাকলো। যদি দেখো ক্রেডিট পাশে বেশি, তাহলে এটা হবে লাভ। তখন এখানে লিখবো প্রফিট অন রিভ্যালুয়েশন, প্রফিট অন রিভ্যালুয়েশন কার কার অংশীদারের মধ্যে যাবে? পুরাতন যে দুইজন অংশীদার আছে তাদের মূলধন হিসাবে চলে যাবে, মানে রনি আর সনিরটাতে চলে যাবে, যে আসছে সে পাবে না। কিন্তু এখানে লিখবো আমরা রনিস ক্যাপিটাল ডেবিট, এই 10,600 এটা বন্টন হবে ওদের ওই যে পুরাতন অনুপাত 2:1 আছে না, সেই অনুপাতে। তাহলে এ পাবে 3/2 পাবে হলো রনি। আচ্ছা, তারপরে দেখো পাবে হলো কে? সনি, সনি ক্যাপিটাল, এই 10,600 3/1 পাবে, তাই 1 দ্বারা গুণন এবং 3 দ্বারা ভাগ করলে কত টাকা আসে একটু বলতে হবে তোমাদের। কত আসে? স্যার উপরটা হচ্ছে 7,067। উপরে 7,067, জি স্যার। আর পরেরটাতে 3,533। 3,533। দেখো ওটা বসাইছি কোথায়, এবং এইভাবে বসায় এই জায়গায় একটা দাগ দিবা, মানে এই দুটার যোগফল এটা এখানে বসছে। আশা করি এটুকু বুঝতে পেরেছো। ক্লিয়ার এটা? হ্যালো, এই যে এটা লাভ হলো না আমাদের, জি এই স্যার। লাভটাকে এখন বন্টনের জাবেদা দিতে হবে। এই যে এখানে যে লেখা আছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে লাভ হলে কি জাবেদা হয়, দেখো তোমাদের, দেখো কয় নম্বরে যেন লিখে দেয়া আছে, এই যে 8 নম্বরে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে প্রফিট হলে রিভ্যালুয়েশন ডেবিট আর ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট, এটাও বন্টন হয় ওল্ড রেশিওতে। আমরা কিন্তু অলরেডি বন্টন করেছি, তাই না? এই যে রিভ্যালুয়েশন জি ডেবিট ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট 8 নম্বরে আছে। তাহলে এইটাকে আমরা এখন বন্টনের জন্য উপরে যে জায়গাটা ফাঁকা রাখছি ওখানে জাবেদা দিব। তাহলে জাবেদাটা হবে কি? রিভ্যালুয়েশন ডেবিট 10,600 টাকা, এবং ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট, এখানে ওল্ড বলতে কে কে বলো তো? এই যে রনি আর হলো সনি, রনিস ক্যাপিটাল ক্রেডিট, রনিস ক্যাপিটাল ক্রেডিট 7,067, ওই যে যেটা বের করলাম 7,067, এবং সনিস ক্যাপিটাল, সনিস ক্যাপিটাল কত? 3,533। কি ভুল হয়নি তো? ভালো করে দেখো তো। না স্যার। ঠিক আছে। স্যার তাহলে এই যে প্রফিটটা বন্টন করা হলো পুরাতন অংশীদারদের মধ্যে, এই কথাটাই এখন লিখবো। প্রফিট, প্রফিট অন রিভ্যালুয়েশন, প্রফিট অন রিভ্যালুয়েশন ট্রান্সফার টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল পুরাতন অংশীদারদের মধ্যে বন্টন করা হলো। এটা ওল্ড রেশিওতে, সেটা আর বলার দরকার নাই।
বললেও লিখতে পারো যে ইন ওল্ড রেশিও। তাহলে আমাদের এখানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করলাম, ঠিক আছে তো? হয়ে গেছে সবার? জাবেদা দিয়েছো? স্যার হয়েছে স্যার, লাস্টে হয়েছে। ব্যাখ্যা আছে একটু, জাবেদা দেখবা? স্যার ব্যাখ্যাতে। হ্যাঁ, প্রফিট অন রিভ্যালুয়েশন ট্রান্সফারড টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল, পুরাতন অংশীদারদের মধ্যে পুনঃমূল্যায়ন বা মূল্যায়নজনিত মুনাফা বন্টন করা হলো পুরাতন অংশীদারদের মধ্যে। এইবার আমাদের যেটা করতে হবে পার্টনার্স ক্যাপিটাল, ঠিক আছে? পার্টনার্স ক্যাপিটাল, এখানে আমাদের পার্টনার্স কয়জন আছে বলো তো? বর্তমানে 3 জন। 2 জন বর্তমানে, আরো একজন আসছে, এসে যোগ হয়েছে, তাহলে আমাদের পার্টনার্স হলো 3 জন। 1 2 3টা ঘর দিলাম, 1 2 3টা ঘর দিলাম। এখানে পিআর দেয়া লাগে, ওইগুলো আর দিব না, জায়গার সংকট, না দিলেও অসুবিধা নাই। এখানে ডেবিট, এখানে ক্রেডিট, এখানে আমরা পার্টিকুলার্স বা অ্যাকাউন্ট টাইটেলস যাই লিখি লিখলাম। প্রথমে হলো কে? রনি, তারপরের জন সনি, আর সবার শেষে আসছে টনি। অ্যাকাউন্ট টাইটেলস, প্রথমে রনি, সনি, তারপরে হচ্ছে টনি। তোমাদের যখন শেষ হবে তখন আমাকে বলো যে স্যার হয়ে গেছে। তাহলে এইটা করার জন্য আমাকে অঙ্কে যেতে হবে। এখন অঙ্কের দিকে তাকাও, তোমরা খেয়াল করে দেখো যে দায় পাশে যাব সর্বপ্রথমে আমরা। ওই জায়গাটায় দেখো ক্যাপিটাল লেখা আছে, ওই রনি আর সনির, ওদের দুইজনের একটা ক্যাপিটাল আছে। এই যে রনির ক্যাপিটাল 1,30,000 এবং সনির ক্যাপিটাল 70,000, এইটা তাদের ব্যালেন্স। এটা এখানে আমরা এই যে ক্রেডিট পাশে নিয়ে এসে লিখবো ব্যালেন্স বিডি। পার্টনার্স ক্যাপিটাল যেহেতু করছি তাই তাদের মূলধন আনবো এখানে, ব্যালেন্স বিডি। প্রথমে রনির হলো 1,70,000 এবং সরি 1,70,000 না 1,30,000। 1,30,000, আর ওর শুধু 70। এটা কিন্তু 1,30,000 আর এটা হলো 70। টনির তো কোনো প্রারম্ভিক ব্যালেন্স থাকবে না, কারণ সে তো নতুন এখানে আসছে সবে মাত্র। এরপর আমরা দেখব যে ওই পার্টনার্স ক্যাপিটালে এই শখের মধ্য থেকে এখন আর আমাদের কিছু নেয়ার দরকার নাই। এখন আমরা যেটা করব, এই জাবেদায় যাব। জাবেদায় থেকে আমরা এখানেকার খতিয়ানে পার করব তথ্যগুলো। খেয়াল করো, প্রথম জাবেদাটা দেখো, আমরা এখানে লিখেছি ক্যাশ ডেবিট, আর ক্রেডিটে লিখেছি দেখো টনিস ক্যাপিটাল ক্রেডিট। তাহলে টনিস ক্যাপিটাল ক্রেডিটে ঘরে বসবে 50,000, অপর হিসাবের নাম লিখবো আমরা ক্যাশ, ঠিক আছে? জি স্যার। তাহলে এখানে এসে লেখো, ক্রেডিটে যায় লিখবো ক্যাশ, লিখে আমরা এই টাকাটা কিন্তু দিব হলো টনির ঘরে 50,000 টাকা দিয়ে দিলাম। লাইন কেটে যাবে একটু পরেই। এরপরে দেখো লেখা হয়ে গেছে, এটা তোমাদের আশা করি এটা হয়ে গেছে। এরপরে দেখো তোমাদের জাবেদায় দ্বিতীয় নাম্বার জাবেদায় চেক করি। দেখো দ্বিতীয় নাম্বার জাবেদায় বলেছে যে এখানে যা আছে গুডউইল, ল্যান্ড বিল্ডিং, ফার্নিচার, রিভ্যালুয়েশন, ক্যাপিটাল নাই, এখানেও ক্যাপিটাল নাই। বাট এই যে এখানে দেখো রনিস ক্যাপিটাল 12,000, সনিস ক্যাপিটাল 6,000, আর এই যে ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট আছে, তাহলে এদের ক্যাপিটালটা ডেবিট আছে, অপর হিসাবের নাম আমি নিব ইনকাম স্টেটমেন্ট, লিখে 12,000 আর 6,000 দিয়ে দিব। তাহলে কোন পাশে বসবে বলো তো? এটা ডেবিট পাশে বসবে। এখানে লিখবো ইনকাম স্টেটমেন্ট 12,000, এরপরে 6,000 লিখার পর আমরা যাব হচ্ছে, এরপরে আমাদেরকে আবারও যেতে হবে জাবেদায়, দেখা যাচ্ছে তো না?
জাবেদায় ওখানে গিয়ে দেখো কি লেখা আছে। এই যে এর পরেই দেখো, এই যে জাবেদা রিভ্যালুয়েশন ডেবিট লেখা আছে, আর এই যে রনির ক্যাপিটাল ক্রেডিট আছে কত ৭,০৬৭ এবং সনির ক্যাপিটাল ক্রেডিট। তাহলে অপর হিসাব হচ্ছে রিভ্যালুয়েশন, যাব যা লিখবো ক্রেডিট পাশে। ক্রেডিট পাশে গিয়ে আমরা এখানে লিখবো কি রিভ্যালুয়েশন। রিভ্যালুয়েশন এর হলো ৭,০৬৭ টাকা, আর এখানে হলো কত ৩,৫৩৩ টাকা। আমাদের কিন্তু আর কোথাও জাবেদায় এই পার্টনার্স ক্যাপিটাল নাই। আমাদের যেহেতু কোথাও আর কোনো পার্টনার্স ক্যাপিটাল নাই, সেহেতু এখন আমরা পার্টনার্স ক্যাপিটাল এর ব্যালেন্স বের করতে পারবো, কার কত টাকা ব্যালেন্স আছে। সর্বপ্রথমে আমরা দেখি এই টনিরটাই করি। টনির ক্রেডিট পাশে ৫০,০০০ টাকা আছে, এই ৫০,০০০ টাকা এখানে দিয়ে দিলাম, এখানে দিলাম। তো এখানে বাদ দেওয়ার মতো কিছু নাই, সুতরাং এখানে এই ৫০,০০০ টাকাই ব্যালেন্স থাকলো, এবং এইটা ব্যালেন্স তাদের ক্লোজিং ব্যালেন্স দাঁড়াচ্ছে, ওই তারিখের ব্যালেন্স দাঁড়াচ্ছে, আগমনের তারিখে ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি না সিডি, ব্যালেন্স সিডি আমরা দিলাম। এরপরে দেখো সনির ক্রেডিট পাশে বেশি, এই ৭০,০০০ এর সাথে ৩,৫৩৩ যোগ করলে ৭৩,৫৩৩ দিলাম। এই ৭৩,৫৩৩ এখানে নিয়ে আসলাম, ৭৩,৫৩৩ থেকে ৬ বাদ দিব, ৬ বাদ দিলে থাকে কত ৬৭ না ৬৭,৫৩৩ থাকে, দেখো মেবি ওটাই হবে। এরপরে দেখো এই যে এই পাশেরটা যোগফল কত আমরা নামাই, এটা হলো ১,৩০,০০০ আর ৭, তাহলে ১,৩৭,০৬৭, ১,৩৭,০৬৭ দিলাম। এইটাকে এখানে আনলাম ১,০০,০০০, এখানে লেখো ১,৩৭,০৬৭। এই ১,৩৭,০৬৭ থেকে ১২ বাদ দাও, তাহলে থাকে কত বলো তো ১,০০,০০০। ১,২৫,৭৬০। ১,২৫,০৬৭ টাকা। এটা থাকলো ওদের ব্যালেন্স, কি বলে যে সিডি হিসাবে। দেখো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ক্যাশ অ্যাকাউন্ট। আসলে ক্যাশ অ্যাকাউন্টটা এতটা দরকারি নয়, তারপরে আমরা শিখবো, করি, যদি করি তাতে কোনো সমস্যা নাই। যেহেতু বলেছে নেসেসারি অ্যাকাউন্ট, প্রয়োজনীয়, আমরা মনে করছি যে এখানে ক্যাশ অ্যাকাউন্টটাও প্রয়োজনীয় একটা হিসাব। ছোট্ট একটা খতিয়ান হবে, খুব বড় না। এখানে আমরা লিখবো ক্যাশ অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট, তারপরে এখানে অ্যাকাউন্ট টাইটেলস পিআর, সরি অ্যাকাউন্ট টাইটেলস টাকা, টাকা। ক্যাশের দেখো আমাদের প্রারম্ভিক ব্যালেন্স কত আছে অঙ্কে, এই যে দেখো ডেবিট পাশে অ্যাসেট পাশে ক্যাশের ব্যালেন্স ৫,৬০০ টাকা আছে, ঠিক আছে না? গোল চিহ্ন দিচ্ছি, দেখো ওইটা এখানে লিখবো, ডেবিট পাশে লিখবো ব্যালেন্স বিডি। কত দেখলাম ৫,৬০০ টাকা। এরপর আমাদের জাবেদা থেকে আমরা ক্যাশ আনবো। দেখো প্রথম জাবেদায় লেখা আছে ক্যাশ ডেবিট টনিস ক্যাপিটাল ক্রেডিট, তাহলে ক্যাশ ডেবিটের ঘরে ৫০,০০০, অপর হিসাবের নাম আছে টনিস ক্যাপিটাল, তাহলে আমরা এটা ওখানে লিখবো। এই ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট পাশে এসে লিখবো টনিস ক্যাপিটাল, টনিস ক্যাপিটাল।
50,000 টাকা। জাবেদায় উপরে আর কোথাও ক্যাশ ডেবিট বা ক্রেডিট নাই, তাই আমি এটা যোগ করে দিলাম। যোগ করে 55,600 টাকা আসলো। ক্লোজ করলাম। এখানেও 55,600 আসলো। বাদ দেওয়ার কিছুই নাই, তাই উপরেই এই ব্যালেন্সটা আসলো। তাহলে ক্যাশের ব্যালেন্স দাঁড়ালো কত টাকা? 55,600। এটাকে আমরা লিখলাম ব্যালেন্স সিডি। আচ্ছা, এইটা আমার কিন্তু রিকোয়ার্ড নাম্বার বি শেষ হয়ে গেল অঙ্কের। ঠিক আছে, এটা হয়ে গেছে কি তোমাদের? হয়ে গেলে বলো, যদি না হয় তাও বলো। আমাদেরকে এরপরে আমাদেরকে দেখতে হবে যে রিকোয়ারমেন্ট আর একটা কি জিনিস চাইছে। যে সিতে বলেছে কি ব্যালেন্স শিট আফটার টনিস অ্যাডমিশন, টনি আসার পরের ব্যালেন্স শিটটা তৈরি করো। তো ঠিক আছে, আমরা এবার লিখবো রিকোয়ার্ড নাম্বার সি। তাহলে ব্যালেন্স শিট করব ও আসার পরে। তাহলে এখানে আমরা লিখি কার কার ব্যালেন্স শিট হবে এটা বলো তো। সনি, প্রথম কে ছিল? রনি না? রনি। রনি, সনি, টনি। হ্যাঁ, জি স্যার। রনি, সনি অ্যান্ড টনি। তারপরে লেখো ব্যালেন্স শিট। শোনো, এখানে ব্যালেন্স শিটটা কোন তারিখের হবে এখানে একটা ব্যাপার। ছাত্ররা অনেক সময় করে কি জানো, শেষ তারিখে ব্যালেন্স শিট মনে করে। এটাই না, যে তারিখে অংশীদারের আগমন ঘটবে সেই তারিখের ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট কবে হবে? যে তারিখে অংশীদারের আগমন ঘটবে, 1/7/2013। তাহলে এটা হবে জুলাই, ফার্স্ট জুলাই 2013। 13 না 14? 13। এই ব্যালেন্স শিটটা আমরা টি ফর্মে বা টি ছকে করছি, বুঝতে পেরেছ? টি ছকেই করি। হ্যাঁ, এখানে আমরা লিখব অ্যাসেটস, তারপরে লিখব টাকা, লায়াবিলিটিস, টাকা। লেখা ছক হয়ে গেছে সবার? এখন এই ছক করতে গিয়ে আমরা যেটা দেখব, অঙ্কে যাব। সর্বপ্রথম দেখো এই অঙ্কে লেখা আছে গুডউইল 20,000, তাই না? এই যে গুডউইল 20,000 আর এই যে গুডউইলের মূল্য যে 10% বেড়ে গেছে, 2,000 টাকা বেড়ে গেছে না, আমরা দেখেছি জাবেদায়, সেটা যোগ করতে হবে। তাহলে প্রথমে লিখবো গুডউইল। গুডউইল এই যে এখানে লিখবো 20,000। তারপরে লিখবো অ্যাড, মানে যোগ, ইনক্রিজ বা অ্যাপ্রিসিয়েট। কয় টাকার গুডউইল বাড়ছে জাবেদায় দেখলাম? 10% বাড়ছে, তাহলে 2,000 বাড়ছে। এখানে 22,000 টাকা বা 22,000 টাকা আসলো। এরপরে দেখো গুডউইলের পরে আছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 60,000, এর 10% মানে 6,000 বাড়ছে। ল্যান্ড অ্যান্ড বিল্ডিংস 60,000, অ্যাড ডিউ, সরি ডিউ না, ইনক্রিজ, ইনক্রিজ হয়েছে 6,000, যোগ করলে 66,000 টাকা। এরপরে দেখো বইতে উপরে আছে ফার্নিচার আছে কত? 20,000, এটাও বাড়ছে 10%, যেহেতু অল ফিক্সড অ্যাসেট বাড়ছে বলছে। ফার্নিচার 20,000, ইনক্রিজ ইজ 10%, তাহলে অ্যাড ইনক্রিজ, অ্যাড ইনক্রিজ 2,000, তাহলে আসলো 22,000 টাকা। এখন দেখো আমাদের দেখতে হবে আর কি আছে। তাহলে ল্যান্ড, গুডউইল, ল্যান্ড, ফার্নিচার। এবার স্টক আছে 60,000, স্টক সম্পর্কে কিচ্ছু বলে নাই, তাহলে পুরোটাই আসবে স্টক, সমন্বয়ে কোথাও কিছু বলা নাই। স্টক 60,000 টাকা। এরপরে দেখো অ্যাকাউন্ট রিসিভেবল আছে 60,000,
সেটা লিখতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল 60,000, তাই না? বাট অ্যাকাউন্ট রিসিভেবলের প্রভিশন দেয়া আছে, দেখো এখানে বলা আছে কি 3,600। তাহলে কিন্তু আমরা দেখলাম পরে যে ওটা হয় কত, 5% সমান 3,000 টাকা হয়। তাহলে এবার বাদ যাবে 3,000 টাকা, লেস প্রভিশন, লেস প্রভিশন 3,000 বাদ দিলে 57,000 টাকা আসলো। এরপরে দেখো এই যে ইনকাম স্টেটমেন্ট, এটা তো বন্টন হয়ে গেছে। এরপরে ক্যাশ বলা আছে 5,600। এখানে কিন্তু ক্যাশের ব্যালেন্স এইটা বসবে না। ক্যাশের ব্যালেন্স আমরা উপরে বের করে নিয়েছি। ক্যাশ কত? এই যে ক্যাশ বসবে এই টাকাটা, এই যে 55,600 টাকা, যেটা সেই ক্যাশের টাকাটা আসবে এখানে। লেখো ক্যাশ 55,600। আমার মনে হয় অ্যাসেট পাশে আপাতত শেষ, তারপরেও আমরা আরো চেক করতে থাকি। এখন দেখো লেখা শেষ এই পর্যন্ত তোমাদের? জি স্যার, হয়েছে। জি স্যার। এরপরে দেখো লায়াবিলিটিস পাশে এখানে ক্যাপিটাল বলা আছে। এই ক্যাপিটাল আসবে না। কেন আসবে না? আমরা তো নতুন করে অংশীদার নিয়েছি, আসার পরে আমরা ক্যাপিটাল বের করেছি। কার কত টাকা ক্যাপিটাল সেইটা দেখো, এই যে এখানে বের করেছি, এই যে ব্যালেন্স, এই টাকাটা বের করেছি, এই যে এইটা। ঠিক আছে, একটু তোমরা আমাকে বলে দিবা, আমি যখন লিখবো তারপরে তোমরা লেখো। প্রথমে লিখলাম ক্যাপিটাল, প্রথমে আছে হলো রনি, কত? 1,25,067 টাকা। তারপরে আছে হলো সনি, কত টাকা? 67,533। তারপরে আছে টনি, টনির ক্যাপিটাল 50,000। এই তিনটা যোগ করো তো কত আসে দেখো। এই তিনটা যোগ করে যেটা আসবে, এটা যোগ করে আসে 2,42,600। এটাকে আমি দিয়ে দিলাম এখানে। তোমরা এখন এটাকে একটু লেখো, লিখে শেষ করো আগে। এবার দেখো আবার ওই দায় পাশে যাব আমরা। অ্যাকাউন্টস পেয়েবল 40,000। এই অ্যাকাউন্টস পেয়েবলের হ্রাস বৃদ্ধি কিচ্ছু হয়নি, তাহলে যা ছিল সেটাই আমরা এখানে লিখব। অ্যাকাউন্টস পেয়েবল 40,000, আমরা এটা এখানে দিয়ে দিলাম। তোমরা এটা দিয়ে দাও। এরপরে কি আর কিছু আছে? আমার মনে হয় না যে আর কিছু বাদ আছে এখানে। তো এখন যেহেতু আর কিছু নাই, এখন আমাদেরকে কি করতে হবে? এই দুই পাশে যোগ করতে হবে। এই যে দুই পাশ আছে, এই দুই পাশ যোগ করে নামায় দিলেই আমাদের ফলাফল কত হয়ে যাবে। যদি মিলে যায় তাহলে তো আমাদের কাজ হয়েই গেল, আর যদি না মিলে, এখন আমাদের এইখানে দেখতে পাচ্ছি যে দায় পাশে 2,82,600 এবং ক্রেডিট পাশের এই টাকা, সরি অ্যাসেট পাশের গুলো যোগ করলে 2,82,600 টাকা ব্যালেন্স শিটে থাকলো। এই অঙ্কটা আজকে এটা করানো হলো। আগামী পরশু দিনে আবার আরো একটা অঙ্ক করে দিব। তোমরা সবাই মনোযোগ দিয়ে এই অঙ্কটা বাসায় করবা, প্র্যাকটিস করবা।